বৃষ্টি সাথে চা আর সন্ধ্যাবেলা কার না ভালো লাগে। তবে সাথে যদি একটা বই হয় আরো ভালো লাগে। দর্শক, আজকের এই বৃষ্টি স্নাত বিকেলে আমি যখনই বই পড়ছিলাম, নীলাম্বরী আকাশ ছিল বইটার নাম। আধুনিকতার আদলে লেখা রোকসানা মমতাজ রানু ম্যাডামের খুব সুন্দর একটা বই, নীলাম্বরী আকাশ। এটা একটা কবিতা ছিল, চায়ের পেয়ালা, গরম চায়ের পেয়ালা। যখনই কবিতাটা পড়লাম, আমার মাথা একদম রেডি। তার সাথে সাথে জিহ্বা তো রেডি হয়েই গেল চা খাওয়ার জন্য। চা খাওয়ার পরে দেখলাম হালকা গলা ব্যথাটা কিছুটা উন্নতি হচ্ছে। দর্শক, এই ব্যথা নিয়ে কথা বলবো, তবে আজ আর গলা ব্যথা নিয়ে না, কথা বলবো বিভিন্ন ব্যথা নিয়ে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্টের ৬২তম পর্যায়ে। ৬২তম পর্ব, এই বহুল পর্ব, ৬২ পাত ব্যথা। এই বহুল পর্বে আমাদের সাথে রয়েছেন বহুল সমাদৃত একজন চিকিৎসক। দর্শক, পরিচয় করে দিচ্ছি ডক্টর তাজকিয়া হক ম্যাডামের সাথে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। তবে খুবই ভালো লাগছে আপনার এত ব্যস্ত সময় থেকেও আপনি সময় বের করেছেন আমার জন্য, প্রোগ্রামের জন্য এবং আমার প্রিয় দর্শকদের জন্য। তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাডাম, আজকের এই বৃষ্টি স্নাত বিকেল কেমন লাগলো আমি প্রথমেই জানতে চাই। আমার বিকেল কিন্তু খুব প্রিয়, তার সাথে যদি বৃষ্টি হয় তাহলে তো কথা, সাথে অবশ্যই চাই। আপনার কেমন লেগেছে ম্যাডাম? আপনি অবশ্যই যাবেন। আসলে ব্যস্ততার মধ্যে এই সময়গুলো তো অবশ্যই একটু মনটাকে ছুঁয়ে দেওয়ার মতো সময় আমাদেরকে উপহার দেয় আর কি। ম্যাডাম, আজকের এই বহুল পর্যায়ে ৬২তম পর্ব, এই পর্বে আমরা আপনাকে সাথে পেয়ে খুব ভালো লাগছে। দর্শক, আমাদের এই বহুল সমাদৃত ভবানী চিকিৎসককে যদি আমি পরিচয় করে দিতে চাই, তাহলে লম্বা লাইন বাদ দিয়ে ছোট্ট করে একটু পরিচয় করে দিতে চাই, কারণ আপনারা অলরেডি জানেন এই বহুল আলোচিত মানুষটি সম্পর্কে। আজকে হক ম্যাডাম কর্মরত আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, এমডি রিমাটোলজি। দর্শক, আমরা আজকের এই পর্বে কথা বলবো ব্যথা নিয়ে। আগেই যা বলছিলাম, ব্যথা, বিভিন্ন বয়সের ব্যথা। সুন্দর এই অনুষ্ঠান, বহুল এই আলোচনার অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাজ টিভি, ডেল্টা ফার্মা লিমিটেড থাকছে সায়েন্টিফিক পার্টনার, এবং পাওয়ার্ড বাই ইউকাচ। মিডিয়া পার্টনার রাজ টিভি এবং সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেডের সৌজন্যে এই সুন্দর অনুষ্ঠানের আমাদের কাছে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে প্রশ্ন করতে হবে ঠিক আধা ঘন্টা। আমরা থাকছি ৩০ মিনিট অবধি এই সুন্দর অনুষ্ঠানে। আপনারা চাইলে আমাদের প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন করার জন্য যোগাযোগ কমেন্ট বক্সে পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আর বকবক করতে চাচ্ছি না, আরো একটা বজব হয়ে গেল বকবক, তার চেয়ে বরং আমরা চলে যাই আমাদের প্রিয় মুখের কাছে। ম্যাডাম, হুম। ম্যাডাম, শুরুতেই যা বললাম যে আমরা আজকে ব্যথা নিয়ে কথা বলবো, তবে একটু ৬২-র সাথে আরো বজব করেছি, বয়স। ম্যাডাম, আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সংজ্ঞা রয়েছে বয়স নিয়ে। ম্যাডাম, যদি এই ব্যাপারে আপনি কিছু একটু বলতেন, আসলে কোন বয়স অবধি আমরা কিভাবে মার্ক করবো, বৃদ্ধ বয়স, যুবক বয়স, কিংবা কিভাবে? আসলে আজকের মূল বিষয়টি যেহেতু কম বয়সে বাতের রোগ, তাহলে সেক্ষেত্রে আমি আমার আহ, রোগের সাথে যে বয়সের বিভাদটি সম্পর্কযুক্ত সেটা নিয়েই আসলে আলোচনায় আসি। আমাদের এই বাত ব্যথা রোগগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় আমরা মূলত দুটা ভাগে ভাগ করি। যেগুলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে সেগুলোকে আমরা অ্যাডাল্ট ডিজিজ বলি, আর যেগুলো অল্প বয়সে হচ্ছে সেগুলোকে একবারে আমরা সেই পুরোপুরি শিশু বয়স পেডিয়াট্রিক এজ গ্রুপটাকে আমরা জুভেনাইল বলি। এবং মোটের উপর দেখা যায় যে মূল একটি বড় আর্থ্রাইটিস, যেটি বাতরোগ বলতেই আমরা কমনলি যে আর্থ্রাইটিসটি বুঝি, সেই আর্থ্রাইটিসটিকে ভাগ করা হয় আসলে ১৬ বছরের আগে এবং পরে। অর্থাৎ বলা হয় যে শিশুটির ১৬তম জন্মদিনের আগে যদি তার এই ব্যথার
আর্থ্রাইটিসের সমস্যাটা শুরু হয়, তাকে আমরা জুভেনাইলের খাতায় অর্থাৎ অল্প বয়সের খাতায় ফেলে দিই। আর 16 বছর পার হয়ে যাওয়ার পর হচ্ছে সে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট আর্থ্রাইটিসের ঘরে পড়ে যায়। আর আর্থ্রাইটিস ছাড়া অন্যান্য আরো কিছু কারণে জয়েন্টে ব্যথা হতে পারে। সেসব ক্ষেত্রে আসলে দেখা যায় যে আমরা মূলত ভাগটা করে থাকি 18 বছরের আগে এবং পরে। মূল আমরা এই দুই ভাগেই প্রাপ্তবয়স্ক আর কম বয়স এই ভাগটা করে থাকি। তবে আরেকটা উল্লেখ্য ব্যাপার হচ্ছে যে আজকে যে আমাদের টাইটেলটা কম বয়সের যত বাতরোগ, এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আমরা সাধারণভাবে হয়তো প্রচলিত ধারণা থেকে ধরেই রাখি যে বাতরোগ তো বয়স্কদের রোগ, যখন বয়স হয়ে যাবে তখন ব্যথা হবে, তখন ব্যথাটা দেখে আমরা অভ্যস্ত আশেপাশে, যার জন্য বাতরোগ বলতে হয়তো সহজভাবে আমরা একটু বেশি বয়স্ক বা মধ্যবয়স্কের উপরে যারা তাদেরকে ধরে থাকি। কিন্তু আসলে সত্যিকার অর্থে বিভিন্ন রকমের বাতরোগ আছে যেগুলো শুধুমাত্র শিশু বয়স বলে না, অল্প বয়স যেটা সেই বয়স থেকে একদম মহিলাদের ক্ষেত্রে হয়তো যেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অর্থাৎ সন্তান ধারণের সক্ষম যে বয়সটা, সেই বয়সে এই বাতরোগগুলো আরো বেশি হয়ে থাকে। মোটামুটি আমরা সেই সবগুলোই হয়তো আজকে হালকা ভাবে আলোচনায় আনতে পারি। আমি আপনাকে একটু থামাতে চাই, আপনি বললেন মহিলাদের ক্ষেত্রে। তো আমরা কিন্তু একটা যখন রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি অথবা রোগ নিয়ে আমাদের আমাদের মানুষের মধ্যে কথা হয়, তখন কিন্তু এই জেন্ডার বা নারী পুরুষের বিভেদটা বারবারই চলে আসে। আমাকে কি শোনা যাচ্ছে? আসলে আমরা নারী পুরুষের যে বিভেদ বিভিন্ন ধরনের বাতের রোগের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করছিলাম। দেখা যায় যে বাতের যে সমস্যাগুলো তার মধ্যে প্রত্যেকটি রোগের ক্ষেত্রেই কোনো রোগের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো মেয়েদের মধ্যে প্রাদুর্ভাব বেশি দেখা যায়, কোনো বাতের ব্যথার ক্ষেত্রে হয়তো পুরুষের ক্ষেত্রে প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এটি রোগ ভেদে আলাদা হয়। তো আমরা যদি কমনলি বলি আর্থ্রাইটিসের যে সমস্যাগুলো সেগুলো তুলনামূলক আনুপাতিক হারে দেখা যায় যে মহিলারা একটু বেশি আক্রান্ত হয়ে থাকেন। অনেক সম্ভবত ধন্যবাদ ম্যাডাম। আপনি লাইনটা কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বোধহয়। আমাকে আমি কি শোনা আন্তরিকভাবে যাচ্ছিল? দুঃখিত এই জন্য। একটু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো যে আপনি যেটা জেন্ডার ইস্যুটা নিয়ে উঠালেন যে নারী পুরুষের, সেটা নিয়ে আমি বলছিলাম আসলে যে কমনলি দেখা যায় যে এই আর্থ্রাইটিসের রোগগুলো হচ্ছে আমরা বলি যে অটো ইমিউন রোগ। অটো ইমিউন রোগ মানে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কিছু ও ব্যত্যয়ের কারণে এই রোগগুলো হয়। আর দেখা গেছে যে এই অটো ইমিউন রোগগুলো নারীদের মধ্যে তুলনামূলক একটু বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে বিভিন্ন এই বাতের রোগগুলো আহ, আনুপাতিক হার করলে মহিলারা একটু বেশি আক্রান্ত হয়ে থাকেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমি আরো একটি বিষয়কে নিয়ে চাচ্ছিলাম। আমরা জানি যে বাংলাদেশ একটি আর্থসামাজিক অবস্থায় যদি আমরা চিন্তা করে থাকি, উন্নয়নশীল দেশ বলা যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিনের অভাব হোক বা খাদ্যাভ্যাস হোক, কিছুতেই কিছুটা পিছিয়ে। তো আপনার কি মনে হয় যে এই যে কম বয়সে বাতরোগ বা কম বয়সে বিভিন্ন রোগ, এর সাথে এর কোনো যোগাযোগ রয়েছে ম্যাডাম? বা যদি আমি বয়সের দিকে এবং তার সাথে জেন্ডারের দিকে আসি, আপনার কি মনে হয়? ধন্যবাদ। এখানে আসলে আহ, আর্থসামাজিক যে প্রেক্ষাপটটা বলা হচ্ছে তার মধ্যে আমি যদি অর্থনৈতিক প্রেক্ষাপটটা বলতে চাই তাহলে পুষ্টির ব্যাপারটা যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা বাতের ব্যথা অর্থাৎ যদি আমাদের হাড় এবং মাংসের পুষ্টির কথা বলি তাহলে খুব সাধারণভাবে আমরা সবাই জানি যে যে কোনো অন্যান্য পুষ্টি উপাদানগুলোর সাথে সাথে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো হচ্ছে আমাদের হাড় এবং মাংসের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। তো সেক্ষেত্রে আসলে ভিটামিন ডি যেটা যেটা আমরা আমাদের খাদ্য, শুধুমাত্র খাদ্য না আমাদের রৌদ্রের আলো থেকে আমরা পাই। তো ওটার জন্য আসলে কিন্তু ঠিক আর্থসামাজিক না, ওটা আসলে আমাদের বর্তমানের যে বরং আমি বলবো যে ডিজিটালাইজ যুগের যে পরিবর্তন, অর্থাৎ
একটি শিশু কতটুকু আসলে রোদের আলো সরাসরি পাচ্ছে, সেই সুযোগটা আমরা তাকে কতটুকু দিতে পারছি। দেখা যাচ্ছে যে এখন শিশুরা অনেক বেশি গৃহবন্দী থাকছে, তাদের রোদের আলোর মধ্যে থাকবার সময়টা কমে গেছে। তারপর যদি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমি ক্যালসিয়াম ভিটামিন ডির ক্ষেত্রে দুধজাত খাবার, মাছ, এই খাবারগুলো আমাদের একদম আপামর জনগণ কতটুকু শিশুদেরকে দিতে পারছে, আবার শুধু দিতে পারছে তাই না, কতটুকু আসলে ওনারা সচেতন। অনেকের মধ্যেই হচ্ছে একদম ছোট বয়স থেকেই যে একটি ব্যালেন্স ডায়েটের প্রয়োজন আছে, সেই ধারণাটা আমাদের দেশে এখনো ওইভাবে সবার মধ্যে পৌঁছায়নি। হয়তো একদম ছোট শিশুটাকে শুধুমাত্র তার পেটটি ভরবার জন্য হয়তো একই ধরনের খাবারই প্রত্যেক বেলা দেয়া হচ্ছে, কিন্তু সব ধরনের পুষ্টি উপাদান যে ছোট থেকেই প্রয়োজন আছে সেই ধারণাটারও অভাব আছে। আবার একই সাথে শুধু খাবার না, বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে চলাফেরা, অর্থাৎ হচ্ছে তাদের শারীরিক কর্মক্ষমতা, তাদের দৈনন্দিন খেলাধুলার সুযোগ, এটা হচ্ছে হাড়ের গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং গবেষণায় দেখা গেছে যে আমরা যেটা অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের যে রোগটা আমরা একটা মোটামুটি বয়স পার হবার পর, একটু মধ্য বয়স পার হবার পর দেখা যায়, কিন্তু আমাদের হাড়ের যে গঠনটা হবে সেই গঠনটা নির্ভর করে আসলে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, অর্থাৎ অল্প বয়সে তার হার্ট, আমরা আমাদের হাড়টিকে কতটুকু মজবুত করতে পারছি তার উপর নির্ভর করবে যে বয়স হবার পর আমার হাড় কতটুকু ক্ষয়টাকে রোধ করতে পারবে। অর্থাৎ সেই শেষ বয়সের রোগটার জন্য আমাদেরকে ওই অল্প বয়স থেকেই ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য এবং আমাদের শারীরিক সক্ষমতা, অর্থাৎ কর্মক্ষমতা, খেলাধুলা, শারীরিক খেলাধুলা, পরিশ্রম, এগুলো আসলে একদম অল্প বয়স থেকে বাড়াতে হবে, যেটা আসলে আমাদের এখনকার বাচ্চাদের ক্ষেত্রে হয়তো আমরা সুযোগটা খুব কম দিতে পারছি। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমরা দেখছিলাম ফ্রাইডে নাইট উইথ রেমাট প্রতিষ্ঠানের ৬২তম পর্ব। আর সুন্দরী অনুষ্ঠানটি আয়োজন করেছে রাজ টিভি, পাওয়ার্ড বাই ইউনিভার্সিটি, এবং সায়েন্টিফিক পার্টনারশিপে রয়েছে ডেল্টা ফার্মা লিমিটেড। দর্শক, সুন্দরী আলোচনায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন করার জন্য চলে যেতে হবে জাস্ট কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে পাঠিয়ে দিন আপনার প্রশ্ন, আর প্রশ্ন উত্তর দিতে সাথে থাকছি আমরা ১০টা ৩০। ম্যাডাম, এই মুহূর্তে আমরা কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের কাছে প্রচুর প্রশ্ন জমা হয়েছে। আমরা প্রথমে প্রশ্ন নিতে চাচ্ছি তাবাসসুম আনিক, বয়স ২৬ বছর। উনি প্রশ্ন করেছেন, মাঝে মাঝে ওনার পায়ে ব্যথা, বিশেষত যখন বেশি হাঁটা পড়ে তখন পায়ে ব্যথা বেশি করে। বিভিন্ন ডাক্তার আমি দেখিয়েছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না। ম্যাডাম, এক্ষেত্রে ওনার প্রশ্নটা খুব একটা ক্লিয়ার না হলেও আমার মনে হয় আপনি যে খাদ্যাভ্যাসের কথা বললেন, এই খাদ্যাভ্যাসকে ইন্ডিকেট করে হয়তো বা আমাদের দর্শক, আমাদের বন্ধু তাবাসসুম আনিকা প্রশ্ন করেছেন। ধন্যবাদ তাবাসসুম আপনার প্রশ্নের জন্য। ম্যাডাম, ওনার বয়সটা আমি একটু মিস করেছি, বয়সটা কত বললেন? বয়স ২৬ বছর, 26। আচ্ছা, তাহলে উনার যেটা উনি বললেন যে উনার বয়সটা, ব্যথাটা হচ্ছে মোটামুটি হাঁটাহাঁটি বেশি করলে, চলাফেরা বেশি করলে বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি মেকানিক্যাল ব্যথা, অর্থাৎ চলাফেরার সাথে সম্পর্কিত। প্রথম কথা দেখতে হবে যে ব্যথার সাথে ব্যথাটা উনার কোনো নির্দিষ্ট জয়েন্টে হচ্ছে নাকি জয়েন্ট ছাড়া জয়েন্টের আশেপাশের যে স্ট্রাকচার গুলো হচ্ছে জয়েন্টের কাছাকাছি সেখানে হচ্ছে, নাকি লম্বা যে আমাদের পায়ের হাড় বা মাংস পেশি সেখানে হচ্ছে, সেটা প্রথম একটু আসলে দেখতে হবে, যার জন্য সরাসরি আসলে ওনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর এরপর হচ্ছে যদি এমন হয় যে হাঁটাহাঁটির সাথে সম্পর্কিত, একটি বড় ব্যাপার হচ্ছে যদি উনার ওজন উনার বয়সের তুলনায় বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে হাঁটাহাঁটির সাথে যে পায়ের ব্যথাগুলো সেগুলো বেড়ে যায়। এবং যেমন আমাদের খাবারের কথা যেটা বলছিলাম, একই সাথে পরিমিত ওজন এবং দৈনন্দিন কিছুটা শারীরিক ব্যায়াম, এটা প্রয়োজন হচ্ছে আমাদের হাড়ের মাংসের সক্ষমতা বাড়ানোর জন্য, এবং আমাদের দৈনন্দিন যে চলাফেরা সেই চলাফেরার ভারটা বহন করবার জন্য আমাদের হাড় এবং মাংসকে তৈরি করতে হলে নিয়মিত শারীরিক পরিশ্রম এবং কিছু ব্যায়াম, এটা আমাদের দৈনন্দিন জীবন তালিকার মধ্যে নিয়ে আসতে হবে। এবং দেখা যাচ্ছে এগুলো করলে সাধারণত ওই যে চলাফেরার সাথে হাঁটা চলা বেশি করলে যে ব্যথাগুলো হচ্ছে সেগুলো অনেকাংশে কমে আসে। তারপরও যদি উনার ব্যথাটা না কমে, এই যে সঠিক ওজন, ব্যায়াম, এই যেগুলো বললাম, তাহলে আসলে সামনাসামনি কোনো চিকিৎসককে দেখাতে হবে যে অন্য কোনো কারণ আছে কিনা তা বোঝার জন্য। আমাদের এই বহুল অনুষ্ঠানটি যে বহুল সাড়া ফেলেছে তার প্রমাণ পাচ্ছি আমরা এতগুলো প্রশ্নে। আমরা আরো প্রশ্ন নিতে বাধ্য হচ্ছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন মঈন উদ্দিন, বয়স 18।
ম্যাডাম সরাসরি আপনাকে প্রশ্ন করেছেন, আমাদের প্রিয় বন্ধু মই প্রশ্ন করেছেন। আবার ওজন 86 কেজি, বয়স 18। আমার কতটুকু ওজন কমানো প্রয়োজন যাতে আমি ব্যথা রোধ করতে পারি? আপনি প্রথমেই যে কথাটি বলছিলেন ম্যাডাম, ওবেসিটির বিষয়, সেটাই। যদিও তার উচ্চতাটা আমরা জানি না, তারপরেও আপনার এখন আসলে আপনার আমরা হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি মানে আমরা ধরে নিতে পারি যে যদিও আমরা ওনার উচ্চতাটা জানি না, কিন্তু আমরা মোটামুটি বড় উচ্চতা চিন্তা করি। 86 কেজি ওনার বয়সের জন্য অবশ্যই বেশি। সেটা কোন তালিকায় পড়বে, মানে একটা হচ্ছে ওভারওয়েট মানে বেশি, আর ক্রাইটেরিয়া, তো সেটার জন্য আসলে আমাদের ওনার উচ্চতা জানার প্রয়োজন আছে, এবং সেক্ষেত্রে আমরা ওনার ওজনকে উচ্চতার সাথে যোগ করে আমরা বিএমআই যেটা যায়, এবং সেক্ষেত্রে ওনার জন্য টার্গেট ওজন কত। তবে এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ওনার ওজন অবশ্যই কমাতে হবে। ওজন আন্দাজে, উচ্চতা আন্দাজে অবশ্যই টার্গেট ওজনে পৌঁছানো ওনার জন্য খুবই প্রয়োজন। হয়তো যত বয়স বাড়বে সেই ক্ষেত্রে হয়তো বিভিন্ন মেকানিক্যাল যে ব্যথাগুলো অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার এত সুন্দর ব্যাখ্যামূলক উপস্থাপনের জন্য। দর্শক, আমরা দেখছিলাম ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্টের আজকের পর্ব, এবং আজকের পর্ব সাজানো হয়েছে বয়স, ব্যথা এবং বাত এর কম্বিনেশন। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় বারবার কিন্তু দুটো কথা খুব বেশি ফুটে উঠেছে। ব্যথা হতে পারে, যে কোনো বয়সী হতে পারে, কিন্তু কখন আমার ব্যথাটা তীব্র হবে আমি তখন ডাক্তারের শরণাপন্ন হব এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করব, তা কিন্তু একদমই নয়। যখন আমরা একটা গাছ লাগাই, একটা গাছের জন্য পরিচর্যার প্রয়োজন হয় এবং গাছটাকে ধীরে ধীরে আমরা বড় হতে দেখি। যখন গাছটা বড় হয় তখন কিন্তু আমরা তার কাছ থেকে কাঙ্ক্ষিত ফুল বা ফল আশা করে থাকি। দর্শক, আমাদের শরীরটাও ঠিক সেরকম। যখন আমরা ছোট থাকি তখন আমাদের আমাদের রোগগুলো কিছু কিছু, যদি আমরা ব্যথার প্রসঙ্গেই থেকে থাকি, যদিও এর সাথে কিছু বিশেষণ রয়েছে, কিছু বিশেষ রোগ রয়েছে যেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা থাকছে, কিন্তু স্বভাবতই আমরা ধরে নেই যে আহ, কম বয়সে ব্যথাগুলো একটু কমে থাকে, অথবা কিছুটা কিছুটা অবদমিত অবস্থায়। তো সেই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমরা যদি প্রথমেই সচেতন না হই, তাহলে বড় হয়ে ব্যথাটাও কিন্তু বড় আকারে দেখে। এই জন্যই এই আলোচনা এবং এই একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। দর্শক, আমাদের এই সুন্দর এই আয়োজনটির মিডিয়া পার্টনার রাজ টিভি এবং সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এন্ড পাওয়ার বাই ইউপাসি। আমরা ফিরে যাচ্ছি আবারও আমাদের প্রিয় বুক ডক্টর তাজকিয়া হক ম্যাডামের কাছে। ম্যাডাম, যে আলোচনায় ছিলাম আমরা আমরা কথা বলছিলাম ছোট বয়সের ব্যথারই, এবং আমরা ছিলাম ওজন কমানোর ভিত্তিতে। এবং আপনি যেটা বলেন ম্যাডাম, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এখন আমরা খেলার মাঠ কম দেখতে পাই, অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শরীর চর্চাটা কম হচ্ছে, যেটা আমরা আসলে 5 বছর আগেও যে যে অবস্থাটা দেখেছিলাম, যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো একটা নির্দিষ্ট খেলার মাঠ ছিল, কিংবা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক, কিংবা এলাকার একটা সামঞ্জস্যপূর্ণতাতেই হোক, দেখা যেত যে শরীর চর্চার একটা ব্যাপার বরাবরই থেকে যেত, কিন্তু আমরা কিন্তু এটা লক্ষ্য করি না। ম্যাডাম, আমরা প্রশ্নে ছিলাম, বৈরুদ্দিন আমাদের প্রিয় বন্ধু প্রশ্ন করেছিলেন তার ওজন কমানোর বিষয়ে। আমরা আবারও ফিরতে যাচ্ছি মূল আলোচনায়। আমরা ফিরে যাচ্ছি বাত রোগের ব্যথা। ম্যাডাম, একটা কথা কিন্তু আমরা বরাবরই শুনে থাকি, বাত রোগ এবং বাত জ্বর। আমার মনে হয় বাংলাদেশের 80% মা এই টার্মটি নিয়ে খুবই ভয় থাকেন এবং যথেষ্ট পরিমাণ সতর্ক, আমার মনে হয়। ম্যাডাম, এক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কিরকম? আপনি কি কি ধরনের পেশেন্ট আপনার আপনার কর্মজীবনে বেশি পেয়েছেন, যদি আমাদের। সেটাই আসলে আজকে যেহেতু আমাদের কম বয়সের ব্যথা নিয়ে আমাদের মূল আলোচনা, কম বয়সে দেখা যায় যে কিছু কিছু শব্দ আসলে আমাদের সামাজিক ভাবে প্রচলিত হয়ে যায়।
মুখে মুখে চলে আসে। ঠিক বাত জ্বর হচ্ছে এই ধরনের একটি সমস্যা। দেখা যায় যে কোনো ধরনের ব্যথা হলেই, বিশেষত যদি অল্প বয়সে হয় তাহলে আরো বেশি, রোগীরা ধরেই নেন যে সেটা বাত জ্বরের সমস্যা। এবং দেখা যায় যে একটা বয়স পার হবার পরও অনেক রোগী এসে আমাদেরকে বলেন যে উনার ছোটবেলায় বাত জ্বর ছিল, কিন্তু হয়তো আমরা উনার ইতিহাস ঘেটে দেখি যে আসলে এটা অন্য কোনো অসুবিধা ছিল, বাত জ্বর না। তাহলে প্রথমে আমি একটু বাত জ্বর নিয়ে দুটা কথা বলতে চাই। বাত জ্বর আসলে একটি খুব সুনির্দিষ্ট একটি রোগের নাম। বাত জ্বর, যেটাকে আমরা বলি রিউম্যাটিক ফিভার, এই নামটাও আসলে আমাদের মধ্যে খুবই প্রচলিত। কিন্তু অবশ্যই। রিউম্যাটিক ফিভার হতে হলে আসলে খুব সুনির্দিষ্ট কিছু উপসর্গ থাকতে হবে, তাহলেই শুধুমাত্র আমি রিউম্যাটিক ফিভার বলবো। অল্প বয়সের যে কোনো ব্যথার সমস্যা বা যে কোনো বাতের সমস্যাই রিউম্যাটিক ফিভার নয়। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে রিউম্যাটিক ফিভারের আক্রান্তের হারও তুলনামূলক কমে যাচ্ছে আগের চাইতে। রিউম্যাটিক ফিভারটা কি? এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জনিত গলায় ইনফেকশন হয় বাচ্চাদের খুব কমনলি, যেটার পরবর্তীতে দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ পর তার জয়েন্টে ব্যথা, জয়েন্ট ফুলে লাল হয়ে যায়, এই ধরনের উপসর্গ নিয়ে আসে। অনেক সময় হয়তো গলা ব্যথাটা রোগী খেয়াল করে না, বা রোগীর অজ্ঞাতে হয়তো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, গলা ব্যথা সেরকম হয়নি, কিন্তু হয়তো জয়েন্টের ব্যথা বা জয়েন্ট ফোলা নিয়ে তার সমস্যা শুরু হয়। এক্ষেত্রে একটা থেকে শুরু করে একের পর এক বড় বড় জয়েন্ট গুলো আক্রান্ত হয়। এই ব্যথাটা প্রচন্ড ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, এবং ব্যথার ওষুধ দিলে ব্যথাটা খুব দ্রুত কমে আসে। মানে বলা হয় যে যদি 48 ঘন্টার মধ্যে ব্যথার ওষুধে জয়েন্টের ব্যথা না কমে যায়, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে অন্য কোনো ডায়াগনোসিস কিনা, মানে রিউম্যাটিক ফিভার হয়তো নয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, 90% ক্ষেত্রে এই ব্যথাগুলো 3 মাসের মধ্যে একদম ভালো হয়ে যায়। মানে এটা হচ্ছে একটা সাময়িক একটি রোগ, অ্যাকিউট যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি। এই ব্যথাটা তার দীর্ঘদিন থাকবে না, এবং এটাতে শুধুমাত্র তার জয়েন্টেই ব্যথা হবে। ব্যথাটা প্রচন্ড মাত্রায় হবে, হাতে পায়ে ব্যথা, সেগুলোকে রিউম্যাটিক ফিভারের মধ্যে আনা যাবে না। এবং ওই ব্যথাটাকে আমাদের ওই মুহূর্তে কিছু রক্ত পরীক্ষা এবং সামনাসামনি শারীরিক জয়েন্টটা পরীক্ষা করে আমরা কনফার্ম হতে পারবো রিউম্যাটিক ফিভার কিনা। তবে অবশ্যই আমাদের রিউম্যাটিক ফিভার নিয়ে সচেতন হওয়া প্রয়োজন, কারণ যদি সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা না হয়, তাহলে এখান থেকে আমরা জানি যে আমাদের হার্টের ভালভের সমস্যা হতে পারে, যেটা আমাদের প্রাপ্ত বয়স হওয়ার পর দেখা যায় যে সেটা লক্ষণটা প্রকাশ পায়। কিন্তু এটাও ঠিক যে অতিরিক্ত সচেতন বা অতিরিক্ত আতঙ্ক থেকে যে কোনো বাতের ব্যথাকে, আমাদের দেশে আমরা এরকম রোগী পেয়ে থাকি যে উনার রিউম্যাটিক ফিভার ছিল না, কিন্তু হয়তো সঠিক ডায়াগনোসিসের অভাবে উনি রিউম্যাটিক ফিভারের ট্রিটমেন্ট লম্বা সময় পেয়েছেন। সেহেতু রিউম্যাটিক ফিভার ট্রিটমেন্ট শুরুর আগে আমাদেরকে একদম চিকিৎসকের কাছ থেকে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে কনফার্ম হয়ে নিতে হবে, নিশ্চিত হয়ে নিতে হবে যে এটা আসলে রিউম্যাটিক ফিভার নাকি আমরা বাতের অন্য রোগগুলো ডিল করছি। এবং সেক্ষেত্রে যেটা কথা হচ্ছিল যে কমনলি আমরা কি কি রোগ পেয়ে থাকি, অল্প বয়সে দেখা যায় যে জয়েন্টের ব্যথা, যেটা বললাম। এই রিউম্যাটিক ফিভার আসলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমরা এখন যারা নতুন প্র্যাকটিস করছি, আমরা খুব বেশি রিউম্যাটিক ফিভার পাই না। হয়তো অনেক আগে যখন প্রথম ডাক্তারি শুরু করেছিলাম, তখন হয়তো কিছু পেয়েছি, কিন্তু খুবই কম। কিন্তু মোটামুটি রিউমাটোলজিতে আসার পর আমরা ওইভাবে রিউম্যাটিক ফিভারের রোগী আসলে কম পাই। তার চাইতেও বেশি যেটা পাই সেটা হচ্ছে যে যারা জয়েন্টের ব্যথা নিয়ে অল্প বয়সে বাচ্চারা আসে, সেটা হচ্ছে জুভেনাইল আর্থ্রাইটিস। এবং দেখা যাচ্ছে অনেক বাচ্চারা রিউম্যাটিক ফিভারের চিকিৎসা করতে করতে জুভেনাইল আর্থ্রাইটিসের চিকিৎসাটা তাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক এই কারণে যে জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা যেখানে জয়েন্টের ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, লাল হয়, সেটার সঠিক চিকিৎসা এই কারণে প্রয়োজন যে যদি আমরা এই চিকিৎসাটা দেরি করি, তাহলে দীর্ঘমেয়াদী বাচ্চার বৃদ্ধি ব্যাহত এবং জয়েন্ট বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এছাড়া তবে কথা হচ্ছে যে এই জুভেনাইল আর্থ্রাইটিস কিন্তু খুব কমন না। জয়েন্ট ফুলে গেলে বা ব্যথা হলে তখন আমাদেরকে এটা চিন্তা করতে হবে। তবে খুব কমন আমরা আরেকটা পাই, যেটা দেখা যাচ্ছে আমাদের আশেপাশে খুব খুব স্বাভাবিকভাবেই, এবং গবেষণা দেখা গেছে যে মোটামুটি 100 জনের মধ্যে 15 থেকে 20 জন বাচ্চারই এই সমস্যাটা হয়। যেটা হচ্ছে সারাদিন বাচ্চা ভালো খেলাধুলা করছে, চলাফেরা করছে, সবকিছু ভালো, রাতের দিকে সন্ধ্যা পার হলে বা রাতে যখন ঘুমাতে যায়, তার পায়ে ব্যথা হচ্ছে। সেই ব্যথাটা হচ্ছে আসলে কমন, যেটা খুব বেশি বাচ্চাদের মধ্যে, সেটা হচ্ছে গ্রোয়িং পেইন। গ্রোয়িং পেন মানে বাচ্চাদের দেখা যায় যে বৃদ্ধির সাথে একটি ব্যথা, এই ব্যথাটার সঠিক কারণ আসলে জানা যায়নি, এবং এই ব্যথা সুনির্দিষ্ট কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না।
দেখা যায় হয়তো একটু ব্যথার জন্য প্যারাসিটামল খেলেই কমে যায়। তবে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে এটা যে আসলেই গ্রোয়িং পেইন, অন্য কোনো জটিল সমস্যার জন্য ব্যথা হচ্ছে না, সেটা একটু নিশ্চিত হওয়ার জন্য আমাদের কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটু নিশ্চিত হয়ে নিতে হবে যে সমস্যা হচ্ছে কিনা। তবে যদি আমরা দেখি যে সেই ব্যথাটা শুধুমাত্রই রাতে হচ্ছে, হাত পাটা একটু ম্যাসাজ করে দিলে বাচ্চা আরাম পাচ্ছে এবং সারাদিনের দৈনন্দিন তার চলাফেরায় কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আমরা ধরেই নিতে পারি এটা হয়তো তার গ্রোয়িং পেইন এবং খুব একটা ভয়ের কিছু নেই। আর আরেকটি ব্যাপার, যদি আমাদের এই জয়েন্টের ব্যথার সাথে বাচ্চার জ্বর অথবা বাচ্চার গায়ে অন্য কোনো সমস্যা, অর্থাৎ কোনো কাশি, কোনো পেটে ব্যথা, স্কিনে কোনো প্রবলেম, অর্থাৎ জয়েন্টের ব্যথার সাথে সাথে আরো একটা দুটো উপসর্গ যদি থাকে, তাহলে অবশ্যই খুবই দ্রুত আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ব্যথাটা যদি এমন হয় যে তার হাতে পায়ে ব্যথা, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাডাম আমি অবশ্যই। আপনাকে এই মুহূর্তে থামাতে চাচ্ছি, কারণ প্রশ্নের বন্যায় ভেসে যাচ্ছে আমাদের ব্যয়বহুল অনুষ্ঠান। ম্যাডাম আমি একটা প্রশ্ন দিতে বাধ্য হচ্ছি, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের, প্রশ্ন করেছেন নাজরিন সুলতানা, বয়স 36 বছর। উনি প্রশ্ন করেছেন ওনার বাচ্চার বয়স 6 বছর। বরাবরই বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করেন তারা দুজনই, মা এবং ছেলে দুজনই পছন্দ করেন। সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজলেই ওনার বাচ্চার ঠান্ডা লাগে, গলা ব্যথা করে এবং কিছু পায়েও ব্যথা করে। স্পেশালি উনি তাকে একটু লিখেও দিয়েছেন হাঁটুতে ব্যথা করে। এক্ষেত্রে রিউম্যাটিক ফিভার নিয়ে ওনার কোনো ধরনের সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে কি? সুন্দর প্রশ্ন করেছেন নাজরিন সুলতানা। যদি আমরা একটু আগে বললাম যে রিউমেটিক ফিভারের সাথে গলা ব্যথার একটা সম্পর্ক আছে, তবে সেটা হচ্ছে একই সাথে না। মানে রিউমেটিক ফিভার, গলা ব্যথা হওয়ার 2 থেকে 3 সপ্তাহ পর, গলা ব্যথা একদম সেরে গিয়েছে, তার 2 থেকে 3 সপ্তাহ পর জয়েন্টের ব্যথাটা আসবে এবং যেটা আমি বললাম যে সেই ব্যথাটা প্রচন্ড আকারে হবে। হালকা একটু ব্যথা ব্যথা ভাব বা একটু জ্বর জ্বর ভাবের সাথে গলা ব্যথা একই সাথে ব্যথা, সেটাকে আসলে আমরা রিউম্যাটিক ফিভার বলে ধারণা করছি না, বা সেটা নিয়ে আমার মনে হয় যে চিন্তিত হবারও কিছু নেই। এটা হয়তো তার ওই যে হালকা যে জ্বর ভাব, যেটাকে আমরা বলি যে কোনো ভাইরাল ইলনেসে আমাদের কিন্তু হাতে পায়ে ব্যথা হতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, তার অংশ হিসেবে এই ব্যথাটা আসে এবং সেটা হয়তো ওই ভাইরাল ইলনেসটা চলে যাওয়ার পর, ওই ঠান্ডা কাশি জ্বরটা চলে যাওয়ার পর এই ব্যথাটা চলেও যায় এবং সেক্ষেত্রে এটার জন্য আলাদাভাবে অন্য কোনো কিছু করবার আমাদের প্রয়োজন নেই। ধন্যবাদ ম্যাডাম। আমরা প্রশ্ন নিচ্ছি আরো একটি। আমাদের কাছে প্রশ্ন করেছেন রুবাইয়াত হায়দার। রুবাইয়াত হায়দার বয়স 47 বছর। উনি প্রশ্ন করেছেন, আমি দীর্ঘদিন ধরেই বাতের ব্যথায় ভুগছি এবং দিন দিন ব্যথা বেড়ে চলেছে। সেক্ষেত্রে আমার ব্যথা কমানোর জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আলাদা করে খাবার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কি? ম্যাডাম আমরা কিন্তু কমন প্র্যাকটিস এটা দেখি, এই যে ক্যালসিয়াম দেওয়া এবং ভিটামিন ডি দেওয়া। আপনারা যদি ম্যাডাম এই বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। খুবই এত গুরুত্বপূর্ণ সুন্দর এবং প্রশ্নগুলো। প্রয়োজনীয় একটি প্রশ্ন আসলে। আমাদের মধ্যে এই প্রবণতাটা আছে যে কোনো ব্যথা হলেই রোগীরা নিজেরাও হয়তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি কিনে খাচ্ছেন। যদিও আমরা বললাম যে আমাদের হাড়ের পুষ্টির জন্য ক্যালসিয়াম ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গুরুত্বটা আহ, এই লেভেলের না যে সেই গুরুত্বটাকে বহন করবার জন্য আমাদের বাড়তি সাপ্লিমেন্ট, মানে বাইরে যেটাকে সাপ্লিমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ঔষধ হিসেবে, ট্যাবলেট হিসেবে আমাদেরকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি খেতে হবে তা নয়। মূলত আমাদেরকে ক্যালসিয়ামটা আসতে হবে আমাদের ডায়েট থেকে, খাবার থেকে। এবং সেই খাবারটা যেটা আমরা জানি, দুধ, দুগ্ধজাত খাবার এবং মাছ, পনির, এই খাবারগুলো, সামুদ্রিক মাছ, এই খাবারগুলোর মধ্যে হচ্ছে ক্যালসিয়াম আছে। আর ভিটামিন ডি যেটা, সেটা খাবারের সাথে সাথে, খাবারে খুব অল্প আমরা পাই, বেশিটা আমরা পাই আসলে সূর্যের আলো থেকে। এবং এই কারণে আমাদেরকে মোটামুটি সকাল 10টা থেকে দুপুর 2টা 3টা এই সময়কার সূর্যের আলোটা আমাদের ত্বকে লাগাতে হবে 15 থেকে 20 মিনিট প্রত্যেক দিন। আর যেটা আমরা সাপ্লিমেন্ট অর্থাৎ বাড়তি ওষুধ হিসেবে যেটা, সেটা সাধারণত আমরা মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর অনেক ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি। যদি প্রয়োজন হয় ভিটামিন ডি আমরা সেক্ষেত্রে লেভেল দেখে ব্লাড টেস্ট করে, এবং ক্যালসিয়ামও যদি প্রয়োজন হয় ব্লাড টেস্ট করে। আর যেটা আমরা খুব কমনলি পাই যে কোনো কারণে ওনার ব্যথা হয়েছিল, ক্যালসিয়াম ভিটামিন ডি কিছুদিন খেলেন, ব্যথাটা কমে গেল, হয়তো ব্যথাটা এমনি কমে যাবার কথা। আমাদের সাধারণত যদি কোনো সুনির্দিষ্ট বাতের ব্যথা না হয়, তাহলে দেখা যায় আমাদের বিভিন্ন যে মেকানিক্যাল ব্যথাগুলো হয়, সেগুলো সাধারণত খুব বেশি হলে 4 সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করে, 4 সপ্তাহের মধ্যে বেশিরভাগ ব্যথা কমে যায়। সেটা কিন্তু আমরা কোনো ওষুধ না খেলেও কমে যেত। এবং ওই ব্যথাগুলোর জন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি, মানে আমার ব্যথা হলো এখন, এই ব্যথা কমানোর জন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডির প্রয়োজন নেই। ক্যালসিয়াম বা ভিটামিন ডি আমাদেরকে প্রতিনিয়তই আমাদের খাবারের মধ্যে রাখতে হবে, যেন
আমাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডির ঘাটতি না হয়। তবে কোনো কারণে যদি আমার ব্লাডে ঘাটতি হয়, আমার চিকিৎসক যদি মনে করেন ব্লাড টেস্ট করে যে আমার কম আছে, তখনই আমি সাপ্লিমেন্ট নিব। অতিরিক্ত ঔষধ হিসেবে সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নাই। আর দীর্ঘদিন ধরে উনি যে বাতের ব্যথা বললেন, সেটার চিকিৎসার জন্য প্রথম কথা হচ্ছে ঠিক ব্যথাটা উনার কি কারণে হচ্ছে সেটা আসলে নির্ণয় করে তারপর আমাদেরকে সুনির্দিষ্ট চিকিৎসা যেতে হবে। ক্যালসিয়াম বা ভিটামিন ডি কখনো ব্যথার কোনো ঔষধ নয়। ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর ব্যাখ্যামূলক এবং তথ্যবহুল উপস্থাপনের জন্য। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি মিসেস হায়দার আপনার সুন্দর প্রশ্নের জন্য। ম্যাডাম, যদিও এত সুন্দর আলোচনা থেকে আমার তো নয়ই, আমার বন্ধুদের ইচ্ছে করছে না জানি, পুরো সময় সময় আমাদের অনেক কিছুই বেঁধে দেয়। এই বাঁধা সময়ে আমরা হার মানতে বাধ্য হচ্ছি। আজকের মতো বিদায় জানাতে হচ্ছে এত সুন্দর একটি আলোচনা থেকে ম্যাডাম। দেখা হবে অবশ্যই আগামী এপিসোড ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, এবং যাওয়ার আগে অবশ্যই আবারও অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এত এত ব্যস্ত সময় থেকেও আমাদের জন্য এবং আমাদের প্রিয় দর্শকদের জন্য আপনি সময় বের করেছেন, তার জন্য আমরা আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্শক শ্রোতাকে। বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মাসিউটিক্যাল এবং রাজ টিভিকে। দর্শক, আমরা দেখছিলাম ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের ৬২তম এপিসোড, আর এই এপিসোডটি সুন্দরভাবে সাজানো হয়েছিল ব ব ব দি ছোট বয়সে বাত রোগের ব্যথা। দর্শক, সুন্দরী অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল রাজ টিভি এবং পাওয়ার বাই ইউপাসিড, সাথে সায়েন্টিফিক পার্টনার ডেল্টা। এই এত আলোচনা বহুল এবং তথ্যবহুল অনুষ্ঠানটিতে আমরা কিছু কথা বার উঠে এসেছে। ম্যাডাম যে কথাগুলো বললেন, খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ রাখা, এবং কোনো কিছু ছোট থেকে বিন্দু থেকে সিন্ধু হয়, কথাটা কিন্তু দর্শক বহুল প্রচলিত একটি কথা। তাহলে ব্যথা বা ব্যথার ধরনগুলো থেকে আমরা যাতে একদমই বেরিয়ে না পড়ি, এই কথাটি ম্যাডাম বারবার উচ্চারণ করেছেন তার এই সুন্দর তথ্যবহুল আলোচনায়। ব্যথা যখন ছোট, তখন আমাদের চিকিৎসাটাও সহজ হয়। আর যখন ব্যথাটা তীব্র আকার ধারণ করে, তখন কিন্তু কোনো কিছুই আগের মতো থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়। তাই দর্শক, অনুরোধ রাখবো আপনারা সবাই আপনাদের বাতের ব্যথা না, যে কোনো ধরনের ব্যথা নিয়ে সচেতন হবেন, নিজেদের ভালোর জন্য, নিজেদের প্রিয় মানুষদের সাথে আরো ভালো থাকার জন্য। দর্শক, এই অনুরোধ এবং আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার তাওহিদুল ইসলাম রাসেল। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.